আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ভ্যারিয়েশনাল অ্যাপ্রোচ ফর দ্য হিলিয়াম অ্যাটম, তাই তো। তো আগের দিনকে আমরা পুরো ক্যালকুলেশনটা করেছিলাম এবং আমি কোনো রকমের ভ্যারিয়েশনাল অ্যাপ্রোচটা এখনও পর্যন্ত ইনটেক করিনি, এবং তাতে আমি দেখেছিলাম যে আমরা মোটামুটি -75 ইভি মতন পেয়েছিলাম তোমার হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেট এনার্জিটা। তো এবার আমি যেটা বলেছিলাম লাস্ট ক্লাসে সেটা হচ্ছে যে এখানে আমাদের যে ভ্যারিয়েশনাল প্যারামিটারটা, আমরা যখন ভ্যারিয়েশনাল অ্যাপ্রোচটাকে যখন আমরা ইনটেক করব, তখন এখানে আমাদের ভ্যারিয়েশনাল যে প্যারামিটারটা হবে সেটা হবে তোমাদের নিউক্লিয়ার চার্জটা। মানে আমাদের এখানে জেডটা ইকুয়াল টু 2 ফর দ্য হিলিয়াম অ্যাটম। তো ফর দ্য হিলিয়াম অ্যাটমের জন্য 2, কিন্তু আমরা দেখতে পাবো ইভেনচুয়ালি যে আমাদের এখানে অ্যাকচুয়ালি তো আমাদের এখানে অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু 2, মানে ওই স্ক্রিনিং হওয়ার জন্য আমরা এক্স্যাক্টলি জেড ইকুয়াল টু 2 আমরা পাবো না। আমরা ইনস্টেড আমরা ভ্যারিয়েশনাল ক্যালকুলেশন করে দেখব যে এই জেড ইকুয়াল টু 2টা অ্যাকচুয়ালি জেড ইকুয়াল টু 27/16 হয়, যার ভ্যালুটা অ্যাপ্রক্সিমেটলি 1.69 মতন হয়। তাহলে এখানে বুঝতে পারছো যে তার মানে আমাদের যে মানে হিলিয়ামের যে চার্জটা, নিউক্লিয়াসের চার্জটা কাইন্ড অফ স্ক্রিনিং হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি যদি আমরা জেড ইকুয়াল টু 2 ধরতাম, ওটা কিন্তু অ্যাকচুয়ালি থাকছে না। ইনস্টেড ইট উইল বি 27/16, যেটা আমাদেরকে অ্যাকচুয়ালি এখন ক্যালকুলেশন করে দেখাতে হবে। ঠিক আছে, সো 1.69 উইল বি দ্য এফেক্টিভ চার্জ অফ দ্য হিলিয়াম নিউক্লিয়াস। তো সেটাকেই আমরা এখন এখানে ভ্যারিয়েশনাল প্যারামিটারটা আমরা জেড ধরবো, এবং সেই ক্যালকুলেশন করে আমি তোমাকে দেখাবো যে অ্যাকচুয়ালি জেডের ভ্যালুটা 1.69 হয়ে থাকে, যেটা কিনা তোমাদের সেমিস্টারের জন্য একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। যে তার মানে যে ওই যে তোমার যে মানে ইলেকট্রনগুলোর মধ্যে যে একটা মিউচুয়াল ইন্টারাকশান হচ্ছে এবং ইলেকট্রনগুলো যে একে অন্যকে টানছে, তার জন্য কিন্তু হচ্ছে কি হচ্ছে না, তোমার নিউক্লিয়াসের চার্জটা কাইন্ড অফ স্ক্রিনড হয়ে যাচ্ছে। নিউক্লিয়াসের যে চার্জটা ওটা কাইন্ড অফ স্ক্রিন হয়ে গেছে। তো এটাকে আমরা লাস্ট ক্লাসে কোয়ান্টাম মেকানিক্স দিয়ে এক্সপ্লেন করে বলেছিলাম যে ওখানে অ্যাকচুয়ালি তোমার নিউক্লিয়াসের চারিদিকে একটা মানে পার্টিকেল ঘুরছে না। আমি যদি ইনস্টেড ধরে নিই যে একটা ওয়েভ তার চারিদিকে ঘুরছে, মানে একটা ওয়েভ লাইক অবজেক্ট ঘুরছে, তাহলে কী হবে না, একটা ওয়েভ অন্য ওয়েভের উপর সুপার ইম্পোজ হয়ে কাইন্ড অফ একটা মানে স্ক্রিনটাকে ফ্যাসিলিটেট করবে। ওকে, সো দিস ইজ মাই অ্যাপ্রোচ। তো এক্ষেত্রে আমরা যেটা করবো যে আমাদের যে ওয়েভ ফাংশনটা, যেটা আমরা জানি যে 2 পার্টিকেল ওয়েভ ফাংশন, মানে সাই অফ R1 R2, মানে R1 পজিশনে যে ইলেকট্রনটা আছে এবং R2 পজিশনে যে ইলেকট্রনটা আছে, দ্যাট ইজ ডেফিনেটলি ইকুয়াল টু ψ1 টাইমস R1 ইন্টু ψ2 টাইমস R2। এটা তো হওয়াই উচিত, কারণ আমরা জানি যে ওয়েভ ফাংশনসগুলো মাল্টিপ্লিকেটিভ হয়ে থাকে। তো এখানে আমরা জেডটাকে একটা মানে ভ্যারিয়েশনাল প্যারামিটার বলবো, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদের যে অরিজিনাল যে ওয়েভ ফাংশনটা ছিল, দ্যাট ইজ 8/π3। এখন আমরা ওটাকে 8 বলবো না, আমরা ইনস্টেড বলবো z3। সো z3/πa0³ e⁻z R1 প্লাস R2 ডিভাইডেড বাই a। এই হচ্ছে আমাদের কমপ্লিট ওয়েভ ফাংশনটা, দ্যাট ইজ সাই ইজ এ ফাংশন অফ R1, R2। এই হচ্ছে আমাদের 2 পার্টিকেল ওয়েভ ফাংশনটা হচ্ছে সামথিং লাইক দিস। ওকে, এবার আমরা এই ওয়েভ ফাংশনটাকে নিয়ে আমরা কাজ শুরু করবো। তার আগে আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটাকে কনস্ট্রাকশন করতে হবে, কারণ আমাদেরকে এখন ফার্স্ট কাজটা হচ্ছে হ্যামিল্টনিয়ানটাকে মানে কনস্ট্রাকশন করা। তাহলে আমরা প্রথমে লিখবো যে হ্যামিল্টনিয়ানটা এখন তাহলে কী হবে। হ্যামিল্টনিয়ানটা অফকোর্স তোমাদের আগের টার্মগুলি থাকবে, শুধু অ্যাডিশনালি 2খানা টার্ম আমাদের অ্যাড হবে বিকজ অফ দ্যাট চার্জ মানে স্ক্রিনিং কুলম্বিক টার্ম, তার জন্য আমাদের 2খানা টার্ম আরও অ্যাড হবে। তাহলে আমাদের একটা টার্ম হচ্ছে -h²/2m grad1² প্লাস grad2² -e²/4πε0। তুমি চাইলে এখানে এই 4πε0 এই ধরনের টার্মসগুলোকে তুমি সিম্পলি একটা সাম কনস্ট্যান্ট কে বলতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। তো -e²/4πε0 দ্যাট মাল্টিপ্লাইড বাই, এখানে আমি এখন 2 লিখবো না, কারণ 2 লিখলে আমি অ্যাকচুয়াল চার্জটাকে ধরে নিচ্ছি। যেহেতু এখানে আমাদের ভ্যারিয়েশনাল প্যারামিটারটা হচ্ছে জেড, তাহলে আমরা এখন এখানে জেড লিখবো। তা z/R1 প্লাস z/R2, আগে এগুলো সব 2 ছিল, এখন এগুলো জেড হয়ে গেছে। তার সঙ্গে আমাদের থাকবে e²/4πε0, সেটা হয়ে যাবে তোমাদের অরিজিনাল চার্জ থেকে, মানে z-2/R1 প্লাস z-2/R2। এই দুটো টার্ম তোমাদের এক্সট্রা অ্যাপিয়ার করবে, এবং তার সঙ্গে তোমাদের থাকবে অফকোর্স 1 ডিভাইডেড বাই মডুলাস অফ R1 মাইনাস R2। তো এই দুটো টার্মকে তুমি কাইন্ড অফ ধরে নিতে পারো যে ওই যে নিউক্লিয়াসটা যে স্ক্রিনিং করছে না, নিউক্লিয়াসের যে চার্জটা স্ক্রিনিং করছে, তার জন্য একটা স্ক্রিন কুলম্বিক টার্ম সামথিং লাইক দিস। এটা তুমি একটা স্ক্রিন কুলম্বিক টার্ম বলতে পারো, স্ক্রিনড
কুলম্বিক টার্ম, মানে অ্যাকচুয়াল চার্জ থেকে ডেভিয়েশনের জন্য একটা কোয়ান্টাম মেকানিক্যালি এই ধরনের একটা টার্ম অ্যাপিয়ার করে, কুলম্বিক টার্ম, স্ক্রিনড কুলম্বিক টার্ম, ঠিক আছে? ওকে, বুঝতে পারলে? সো এই হচ্ছে তাহলে আমাদের কমপ্লিট হ্যামিল্টনিয়ানটা। তার মধ্যে এবার আমরা দেখো, এবার আমরা বের করবো একটার পর একটা আমরা বের করবো। ফার্স্টে আমরা দেখবো এই এন্টায়ার জিনিসটা কি। এই এন্টায়ার জিনিসটা যেটা আমরা অলরেডি আগে বের করেছিলাম, এই এন্টায়ার জিনিসটা হচ্ছে কি হবে? এই এন্টায়ার জিনিসটা মানে আমরা যখন এই হ্যামিল্টনিয়ানটা করেসপন্ডিং এনার্জি বের করবো, তাহলে ভাবো যখন আমরা হ্যামিল্টনিয়ানটার এক্সপেকটেশন ভ্যালু বের করব, তখন আমরা কি করব? এই পুরো জিনিসটা দেখো, এখানে গ্র্যাড ওয়ান আছে, এখানে R1 আছে, তার মানে এটা হচ্ছে প্রথম ইলেকট্রনটার করেসপন্ডিং কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে প্রথম ইলেকট্রনের করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি। সিমিলারলি এইটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রনের করেসপন্ডিং কাইনেটিক এনার্জি, এটা হচ্ছে সেকেন্ড ইলেকট্রনের করেসপন্ডিং পোটেনশিয়াল এনার্জি। তাহলে যখন আমরা এইচ করব, তখন যখন মানে গ্র্যাড ওয়ান এবং R1 ধরবো, তখন আমাদের ওয়েভ ফাংশনটা হবে সাই ওয়ান, দেন হবে তোমাদের অফকোর্স এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাড ওয়ান স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলাম 0 ইন্টু তোমাদের জেড বাই R1, ওকে, অ্যান্ড দ্যাট অফ সাই ওয়ান। কারণ এই যে আমাদের এনার্জির যে ভ্যালুটা, সেই কারণ গ্র্যাড ওয়ান এবং R1টা ডিপেন্ড করছে সাই ওয়ানের উপরে, কারণ এটা সাই ওয়ানের করেসপন্ডিং ওয়েভ ফাংশনটা হবে, ওকে। সিমিলারলি যখন আমরা গ্র্যাড টু এবং R2 বের করবো, তখন আমরা সাই টুটা আমরা ধরবো, তখন চলে আসবে সাই টু মাইনাস এইচ কাটে স্কোয়ার বাই টোয়াইস এম গ্র্যাড টু স্কোয়ার মাইনাস ই স্কোয়ার বাই 4 পাই, কোথায় চলে গেল, ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলাম 0 টাইমস R2 ইন্টু সাই টু। বুঝতে পারলে? তাহলে প্রথম চারটে টার্মকে আমরা এইভাবে ভাগ করলাম। যে চারটে টার্মের কন্ট্রিবিউশন আমরা অলরেডি জানি, এখান থেকে আমরা কত কন্ট্রিবিউশন পাই দেখো। আমরা লাস্টবারে যখন আমি এমনি ক্যালকুলেশনটা করেছিলাম, তখন আমাদের এই পুরো জিনিসটা আমাকে কন্ট্রিবিউট করেছিল 8 টাইমস E1, মানে 8 মাল্টিপ্লাইড বাই মাইনাস 13.6, মানে ছিল আমাদের মাইনাস 109 EV। ইয়েস অর নো? দেখো এই পুরো জিনিসটা, এই দুখানা টার্মের কন্ট্রিবিউশন ছিল আমাদের 8 টাইমস E1। দেখো আমরা লাস্ট টাইমে যখন আমরা ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলাম 0 ইন্টু 1 বাই R1 মাইনাস R2টা নেগলেক্ট করেছিলাম, তখন আমাদের কন্ট্রিবিউশনটা এসেছিল 8 টাইমস E1। ইয়েস অর নো? চেক করে আমাকে বলো, হ্যাঁ কি না? এত সময় লাগলে তোমার চলবে না, কারণ এটা একদম প্রথমেই আমি বলেছিলাম, কারণ আমাদের এনার্জিটা ছিল মাইনাস 109 EV, মানে পরে আমরা যখন এই টার্মটা যখন দেখলাম, তখন আমাদের চলে এলো মানে প্লাস 34, তখনই আমাদের মাইনাস 109 প্লাস 34 হয়ে মাইনাস 75 হয়েছিল। বাড়িতে এগুলো পড়তে হবে, হ্যাঁ? আচ্ছা, এতটা সময় তাহলে কিন্তু চলবে না। তাহলে এখন কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, তখন কিন্তু আমরা জেডটাকে কিন্তু আমরা 2 ধরেছিলাম, তখন কিন্তু আমরা জেডটাকে 2 ধরেছিলাম, জেডটাকে 2 ধরার জন্য আমাদের এটা 8 E1 এসেছিল। কিন্তু এখন তাহলে আমাদের চলে আসবে জেড ইকুয়াল টু 2 ধরলে আমার 8, তাহলে তুমি এটাকে 8টাকে ভাবতে পারো, এটা এখন আমাদের হয়ে গেছে 2 টাইমস জেড স্কোয়ার ইন্টু E1। এখন এই জেড কিন্তু আর 2 নয়, এখন এই জেডটা কিন্তু একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার। তাহলে প্রথম দুখানা টার্মের কন্ট্রিবিউশন আমার আসবে 2 টাইমস জেড স্কোয়ার ইন্টু E1। বুঝতে পারলে কি বললাম? প্রথম দুখানা টার্মের আমার নেট কন্ট্রিবিউশন আসবে 2 টাইমস জেড স্কোয়ার ইন্টু E1। তার মানে প্রথম এই টার্মটা এবং এই টার্মটা থেকে আমরা কি কত পেয়ে গেলাম? 2 টাইমস জেড স্কোয়ার ইন্টু E1। ওকে, জাস্ট এইটুকু খেয়াল রাখবে। ওকে, এবার আমরা চলে আসছি পরের দুখানা টার্মে, এই টার্মটাতে চলে আসছি এবং এই টার্মটা চলে আসছি। এটাও বুঝতে পারছো, এখান থেকে জাস্ট আমরা জেড মাইনাস 2কে আমি কমন নিয়ে নেবো, তাহলে পরে লেখো প্লাস। এর পরের টার্মটা কী হবে? এর পরের টার্মটার জন্য তোমার কী আসবে? এর পরের টার্মটার জন্য তোমাদের চলে আসবে, একটা আসবে তোমাদের জেড মাইনাস 2, এরপরে তুমি এটাকে বলতে পারো সাই 1 ইন্টু ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলাম 0 ইন্টু R1 অ্যান্ড সাই 1 প্লাস জেড মাইনাস 2, আবার জেড মাইনাস 2 কমন যাবে, এখানে চলে আসবে সাই 2 অ্যান্ড দেন অফকোর্স ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলাম 0 ইন্টু R2 অ্যান্ড অফকোর্স চলে আসবে আমাদের সাই 2। ওকে, এই হচ্ছে আমাদের ওয়েভ ফাংশনটা, ঠিক আছে? এবং লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের আরেকটা টার্ম আসবে, দ্যাট ইজ যেটা ডিপেন্ড করছে আমাদের বোথ তোমার সাই 1 সাই 2-র উপরে। দেখো এখানে একটা টার্ম আসবে R1 মাইনাস R2, তাহলে এদের করেসপন্ডিং যে ওয়েভ ফাংশনটা হবে দ্যাট ডিপেন্ডস অন বোথ
বোথ দ্য মানে ওয়েভ ফাংশন, দ্যাট ইজ সাই ওয়ান সাই টু। কারণ এখানে তুমি সাই ওয়ান এবং সাই টুকে আলাদা করতে পারবে না, কারণ এখানে দেখো ওয়ান বাই আর ওয়ান মাইনাস আর টু আছে, তার মানে এখানে কিন্তু ওয়েভ ফাংশনটা কিন্তু দুখানের ওপরে ডিপেন্ড করবে। তাই সাই ওয়ান সাই টু ওয়ান বাই আর অফ ওয়ান টু, এটাকে আমি ওয়ান বাই আর অফ ওয়ান টু বললাম, এই যে আর ওয়ান মাইনাস আর টু আছে, তো এটাকে আমি আর ওয়ান আর টু বললাম, অ্যান্ড দ্যাট অফ সাই ওয়ান সাই টু। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে যদি এবার ইকুয়াল টু করে লিখি, তাহলে প্রথম দুখানা টার্মের কন্ট্রিবিউশনটা আমি যেটা এখনই বললাম, প্রথম দুখানা টার্মের কন্ট্রিবিউশন আমার কত আসছে, 2z স্কোয়ার ইন্টু E1 আমাদের ফার্স্ট দুখানা টার্মের কন্ট্রিবিউশন আসছে। পরের দুখানা টার্মের কন্ট্রিবিউশন আসছে, দেখো এই দুটো টার্ম হচ্ছে আইডেন্টিক্যাল, এই দুখানা টার্ম হচ্ছে আইডেন্টিক্যাল, কারণ এখানে সাই টু এবং সাই ওয়ানগুলো হচ্ছে হাইড্রোজেন লাইক ওয়েভ ফাংশন। তাহলে এখানে দেখো এখানে জাস্ট আর ওয়ান এবং আর টু আছে, তার মানে এই দুটোকে মিলে তুমি বলতে পারো 2 টাইমস জেড মাইনাস টু দেন সাই ওয়ান। এখানে আমি আর ওয়ানও বলবো না, আর টুও বলবো না, আমি এখানে বলবো ইনস্টেড ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো এক্সপেকটেশন ভ্যালু অফ 1/r। বুঝতে পারলে কী করলাম? আরেকবার বলে দিচ্ছি, যেহেতু থার্ড টার্ম এবং ফোর্থ টার্মটা হচ্ছে সিমিলার, মানে সেম টাইপের দেখতে, জাস্ট এখানে আর ওয়ান এবং আর টু আছে, বাট ওভারঅল আমাদের যখন আমরা এক্সপেকটেশন ভ্যালু বের করবো তখন সেম ভ্যালু আসবে। তার জন্য আমাদের কী হলো, এখানে টু করে দিলাম, তাহলে এখানে একটা ওয়ান, এখানে একটা ওয়ান, মানে 2 হয়ে গেল। তাহলে 2 টাইমস জেড মাইনাস টু ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো বাইরে বেরিয়ে চলে এলো, অ্যান্ড দেন আমরা লিখতে পারছি এক্সপেকটেশন ভ্যালু অফ 1/r। যে এক্সপেকটেশন ভ্যালু অফ 1/rটা আমরা জানি এর ভ্যালু কত হয়ে থাকে। আমরা অলরেডি যখন ওই হাইড্রোজেন অ্যাটমের ফাইন স্ট্রাকচার করেছিলাম তখন আমরা 1/r এর এক্সপেক্টেশন ভ্যালু অলরেডি বের করেছিলাম, হুইচ ইজ 1/n²। আমরা এটা পরে ইউজ করছি, ওকে। আচ্ছা, প্লাস এবার আমরা চলে আসছি এই ভ্যালুটা সাই ওয়ান সাই টু 1/r12। আচ্ছা, আমি এটাকে আলাদাভাবে আমরা ক্যালকুলেট করবো, হ্যাঁ। তাহলে কি আসছে বলো, তোমাদের আসছে সাই ওয়ান সাই টু 1/r12 অ্যান্ড দ্যাট। আচ্ছা, তাহলে এই ভ্যালুটার তোমাদের, আচ্ছা এটাকেও তোমাদের বের করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তোমরা অলরেডি লাস্ট বারে বের করেছিলে। আচ্ছা, এখানে কারেন্ট অফ হয়ে গেল, বুঝলে? সমস্যাটা হচ্ছে আমার ল্যাপটপে চার্জ নেই আবার খুব বেশি, ঠিক আছে, চলুক যতক্ষণ চলছে। আচ্ছা, কী আছে, সাই ওয়ান সাই টু 1/r12 অফ সাই ওয়ান সাই টু। দেখো এই টার্মের কন্ট্রিবিউশনটা তুমি একটু বুদ্ধি করে বের করতে পারবে। আচ্ছা, আমার কীভাবে বুদ্ধিটা করবে আমি তোমাকে বলে দিচ্ছি। তোমরা লাস্ট ক্লাসে যখন আমি তোমাদেরকে সেই বিশাল বড় একটা ছটা ইন্টিগ্রাল আমরা ক্যালকুলেট করেছিলাম, তুমি আমাকে বলো তার ফাইনাল রেজাল্টটা কী এসেছিলো। তার ফাইনাল রেজাল্টটা আমাদের এসেছিলো দেখো 5/4 ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো। আচ্ছা, এখানে একটা ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো বাদ চলে গেছে, হ্যাঁ, এর ওপরে একটা ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো আছে, সরি ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরোটা বাদ চলে গেছে। আশা করি তোমাদের মনে আছে, আমাদের এখানে এখানে আমরা এই টার্মটাকে ভুল করে বাদ দিয়ে ফেলেছি, হ্যাঁ। ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরোর সঙ্গে একটা 1/r1 মাইনাস আর টু আছে, হ্যাঁ। তো এখানে ব্র্যাকেটের মধ্যে একটা ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো করে ফেলো। দেখো আমাদের এই ভ্যালুটা 5/4 আমি লাস্ট ক্লাসে এটার ভ্যালুটা বের করেছিলাম, 5/4 ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো এসেছিলো, হ্যাঁ কিনা বলো আমাকে ফার্স্টে বলো যে আমাদের এটা এসেছিলো কিনা, ইয়েস অর নো বলো প্রত্যেকে, তারপর আমি দেখছি এসেছিলো তো। তাহলে আমরা এবার এখানে একটুখানি আমরা ম্যানিপুলেট করে সেইটাকে আমরা এখানে লিখবো আর কি। কীভাবে করবো দেখো সেটা, দেখো এখানে আমাদের ফ্যাক্টরটা ছিল 5/4। আচ্ছা, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেছি, এই ভ্যালুটা আমরা অলরেডি পেয়ে গেছি। আমরা এখানে এক্সপেকটেশন ভ্যালু অফ 1/r এর জায়গাতে আমরা লিখবো জেড বাই এ কেন লিখলাম দেখো খুব মন দিয়ে। 1/r এর এক্সপেকটেশন ভ্যালু আমাদের কত ছিল, প্রত্যেকটা জিনিসের একটা করে এক্সপ্লানেশন আছে। 1/r এর এক্সপেকটেশন ভ্যালু আমাদের ছিল z/n²a। আমরা কাজ করছি হিলিয়াম অ্যাটমের গ্রাউন্ড স্টেটকে নিয়ে, তাহলে গ্রাউন্ড স্টেটের জন্য n কত 1, তার জন্য কী হবে, তাহলে n এর জায়গাতে জাস্ট 1 বসে যাবে, তাহলে কী হবে z/a। বুঝতে পারলে? তাহলে 1/r এর জায়গাতে আমরা লিখবো z/a, ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসটা পেয়ে গেছি আমরা ইন টার্মস অফ জেড, এই জিনিসটাও আমরা পেয়ে গেছি ইন টার্মস অফ জেড, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, 5/4 ই স্কোয়ার বাই 4 পাই ইপসাইলন জিরো, এটা আমরা লাস্ট ক্লাসে ক্যালকুলেট করে পেয়েছিলাম, প্রোভাইডেড দ্যাট ওখানে কিন্তু আমরা জেড ইকুয়াল টু 2 ধরেছিলাম, বাট এখন তো জেড ইকুয়াল টু 2 নয়,
তার জন্য আমরা এইটাকে তাহলে একটুখানি ম্যানিপুলেট করে লিখতে পারি এই করে E²/4πε0। এখানে একটা মনে মনে ভাবো এখানে একটা 2 আছে, মানে 5 টাইমস, তুমি ভাবো এখানে 5 টাইমস, এখানে একটা যদি তুমি জবরদস্তি 2 করে দাও, ভাবো এখানে তুমি যদি একটা জবরদস্তি 2 করে দাও তাহলে তোমার নিচে একটা 2 দিয়ে মানে গুণ করতে হবে, তাহলে 8 হয়ে যাবে। তাহলে তুমি এখানে 2টাকে তুমি লেখো জেড, তাহলে এখন 2 তুমি লিখবে না, এখন তুমি লিখবে 5z, তাহলে 5z/8 বুঝছো? তাহলে আমাদের কত ছিল 5/4 ছিল তো, তাহলে আমি 5/4 ফ্যাক্টরটা পেয়েছিলাম কারণ তুমি z=2 ধরেছিলে। তাহলে তুমি কাজ করো, তাহলে ওপরেও তুমি একটা 2 দিয়ে গুণ করো আর নিচে তোমার 8a করে দাও, কিন্তু এখন তো 2টা তো 2 নয়, এখন তো z, তাহলে এটা 5z করে দাও, ব্যাস হয়ে গেল। তাহলে 5z/8 হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো গোটা এক্সপ্রেশনটা আমার চলে এলো ইন টার্মস অফ জেড। এবার তুমি বুঝতে পারছো, এবার জিনিসটা খুব সহজ হয়ে গেছে, কারণ আমরা জানি আমাদেরকে যে হ্যামিল্টনিয়ানটাকে উইথ রেসপেক্ট টু আওয়ার ভ্যারিয়েশনাল প্যারামিটার আমাকে মিনিমাইজ করতে হবে, উইথ রেসপেক্ট টু আওয়ার ভ্যারিয়েশনাল প্যারামিটার আমাকে মিনিমাইজ করতে হবে। এবার সিম্পলি দেখো এখানে আমরা এই যে E²/4πε0 5z/8 আছে, এটাকে আমরা ইন টার্মস অফ E1 এর রেসপেক্টে লিখবো। ইন টার্মস অফ E1 এর রেসপেক্টে আমি যদি লিখি তাহলে আমার চলে আসছে, দেখো ইকুয়াল টু, তাহলে চলে আসছে প্রথম টার্মটা হচ্ছে 2z² ইন্টু E1, ওকে, আচ্ছা, প্লাস 2 ইন্টু z-2 দ্যাট মাল্টিপ্লাইড বাই E²/4πε0 1/r মিনস z/a, ওকে, ঠিক আছে। অ্যান্ড দ্য লাস্ট টার্ম উইল বি কত হলো আমাদের লাস্ট টার্মটা, তাহলে এলো প্লাস E²/4πε0 5z/8a। এবার তুমি যদি এখানে এর ভ্যালুটা বসিয়ে দাও, যে আমাদের সেই পুরনো যে ভ্যালুটা ছিল, মানে বোর্ড রেডিয়াসের যে ভ্যালুটা ছিল, বা এখানেও যদি তুমি এর ভ্যালুটা বসিয়ে দাও, তাহলে আমাদের এর ভ্যালুটা একটুখানি চেক করো, এর ভ্যালুটা আমাদের কত ছিল সবাই চেক করো, এর ভ্যালুটা আমাদের কত ছিল দেখো সবাই, জাস্ট ভ্যালুটাকে ওখানে মানে বসিয়ে দাও। কী যেন এসেছিলো, me², যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে বসিয়ে দাও, এর ভ্যালুটাকে বসিয়ে দাও। আচ্ছা, আমাদের এর ভ্যালুটা ছিল, এখানে আমরা এর জায়গাতে বসাবো কত না 4πε0 h²/me², ওকে, বসিয়ে দাও। তাহলে আমার চলে আসছে 2z² ইন্টু E1 প্লাস 2 ইন্টু z-2 E²/4πε0 z/a। এ মানে কত? এ মানে হচ্ছে তোমাদের হ্যাঁ, মানে এ মানে 4πε0, কিন্তু কাটছে না তো, তাহলে 4πε0 ফ্যাক্টরটা তো তাহলে কাটছে না। তুমি একটা কাজ করতে পারো, এখানে না ডাইরেক্টলি তোমরা এর এক্সপ্রেশনটাকে না, আচ্ছা আমরা, হ্যাঁ কাটবে না তো, ঠিক আছে। হ্যাঁ, আমাদের E1 এর এক্সপ্রেশনটা হচ্ছে, আমি তোমাকে বলে দিচ্ছি, E1 এর এক্সপ্রেশনটা হচ্ছে মাইনাস অফ m/2h² E²/4πε0 তার হোল স্কোয়ার। তোমরা প্রথমে এর জায়গাতে এই ভ্যালুটাকে বসাও, এর ভ্যালুটাকে বসানোর পরে তারপরে ওটাকে E1 দিয়ে সাবস্টিটিউট করো। E1 দিয়ে সাবস্টিটিউট করার পরে আমি আর করছি না, E1 দিয়ে সাবস্টিটিউট করার পরে বলো যে তোমাদের ফাইনাল ভ্যালুটা আসছে 2z² মাইনাস 4z ইন্টু z-2 মাইনাস 5/4z দ্যাট টাইমস E1 আসছে, হ্যাঁ কিনা বলো। প্রথমে তোমরা এর ভ্যালুটাকে সাবস্টিটিউট করো, সাবস্টিটিউট করার পরে ফাইনালি তোমরা E1টাকে এইভাবে সাবস্টিটিউট করো, দিয়ে পুরো আমাদের এখানে একটা E1 আছে, এখানে একটা E1 নিয়ে এসো এবং এখানেও একটা E1 নিয়ে এসো, দিয়ে বলো আমাদের এটা আসছে কিনা। হয়ে গেলে আমাকে বলবে, একদম সিম্পল। জাস্ট সিম্পলি সাবস্টিটিউট করে দাও, প্রথমে এ কে সাবস্টিটিউট করো, এ কে সাবস্টিটিউট করার পরে E1কে সাবস্টিটিউট করো। E1-এর যে ভ্যালুটা আমাদের এসেছিলো মাইনাস m/2h² E²/4πε0 হোল স্কোয়ার, এটাকে তোমরা সাবস্টিটিউট করো, যে করে আমাকে বলো যে তোমাদের ভ্যালুটা এটা এসছে কিনা। 2z² মাইনাস 4z ইন্টু z-2 মাইনাস 5/4z ইন্টু E1, একদম পরিষ্কার দেখাই যাচ্ছে, এটাই আমাদের মানে হওয়া উচিত।
এসছে স্যার। হ্যাঁ চলে এসছে, ওকে ফাইন। এবার তোমাদের ব্যাস তাহলে তো এবার সিম্পলিফাই করে নাও, তাহলে চলে আসছে দেখো 2z² মাইনাস 4z² কত আসছে মাইনাস 2z², আর এখানে চলে আসছে প্লাস 8z মাইনাস 5/4z। 8-এর থেকে যদি 5/4 বাদ দিই তাহলে চলে আসছে 4 × 32 27/4, তাহলে চলে আসছে 27/4 টাইমস জেড ইন্টু E1। E1টা ইজ জাস্ট এ কনস্ট্যান্ট, কারণ E1-এর ভ্যালু আমরা জানি মাইনাস 13.6। ওকে ফাইন, তাহলে হয়ে গেল তাহলে আমাদের জিনিসটা। এবার তাহলে আমরা dH/dz করবো, আমরা সিম্পলি আমরা করে ফেলি dH টাইমস dz ইকুয়াল টু 0, কারণ আমরা জানি আমাদের যে হ্যামিল্টনিয়ানটাকে ভ্যারিয়েশনাল প্যারামিটার রেসপেক্টে আমাকে মিনিমাইজ করতে হবে। তাহলে আমার চলে আসছে দ্যাটস ইকুয়াল টু মাইনাস অফ 4z প্লাস, দেখো চলে এলো প্লাস 27/4 ইকুয়াল টু হচ্ছে 0, তাহলে আমার জেড চলে আসছে কত 27/60। দেখো অনায়াসে চলে এসো, দ্যাট ইজ 1.69-এর মতো, ঠিক আছে। এবার তুমি যদি এই জেডের ভ্যালুটাকে তুমি যদি তোমাদের অরিজিনাল হ্যামিল্টনিয়ানে বসিয়ে দাও, অরিজিনাল হ্যামিল্টনিয়ান আমরা এক্ষুনি পেলাম, এইচটা আমরা পেলাম মাইনাস অফ 2z² প্লাস 27/4 ইন্টু জেড দ্যাট টাইমস E1। এখানে বসিয়ে দাও, জেডের জায়গাতে বসিয়ে দাও মাইনাস 1.64 দিয়ে, E1-এর জায়গাতে বসিয়ে দাও মাইনাস 13.6 দিয়ে, আমাকে বলো যে তোমাদের অ্যান্সারটা আসছে মাইনাস 77.5 EV। ইয়েস অর নো বলো, মাইনাস 77.5 EV হচ্ছে আমাদের অ্যান্সার। জাস্ট জেডের জায়গাতে 27/16 বা 1.69 বসিয়ে দাও, বসিয়ে দেওয়ার পরে E1-এর জায়গাতে বসিয়ে দাও মাইনাস 13.6 বসিয়ে দিয়ে আমাকে বলো যে তোমাদের অ্যান্সারটা মাইনাস 77.5 আসছে কিনা, হ্যাঁ কিনা। যদি এসে গিয়ে থাকে দেন আমি একটা অন্য কথা বলবো, আগে বের করো দেন বলছি। মাইনাস 2 টাইমস 1.69 the whole square plus 27/4 into 1.69 that multiplied by minus 13.6 করলে আমার দেখো মোটামুটি মাইনাস 77.5 আসছে কিনা আমাকে বলো, রাফলি চলে এসছে। তাহলে যদি চলে এসে থাকে তাহলে এবার আমাকে তাহলে বলো যে তাহলে আমরা কি বেটার রেজাল্ট কি আমরা পেলাম না, আমাদের যেখানে এক্সপেক্টেড রেজাল্ট, আমাদের যেখানে অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে মাইনাস 78.5 EV, তুমি সেই 6টা ইন্টিগ্রাল ক্যালকুলেট করে আমরা পেয়েছিলাম মাইনাস 75 EV, এবং ভ্যারিয়েশনাল মেথড দিয়ে অত্যন্ত ছোট একটা ক্যালকুলেশন করে আমরা পেলাম মাইনাস 77.5 EV। তাহলে বুঝতেই পারছো আমরা কিন্তু ভ্যারিয়েশনাল মেথড দিয়ে কিন্তু অ্যাকচুয়াল এক্সপেরিমেন্টের ভ্যালুর অনেক কাছাকাছি কিন্তু আমরা রেজাল্টটা অবটেন করতে পেরেছি। তার মানে ভ্যারিয়েশনাল মেথড কিন্তু হচ্ছে আমাদের যে ওই যে ইলাবোরেটিভ যে মেথডসটা ছিল তার থেকে কিন্তু আমাদের বেটার রেজাল্ট কিন্তু আমাদের দিচ্ছে। তাহলে আমরা এই অ্যাপ্রোচটাই কিন্তু আমরা ইনটেক করব, র্যাদার দেন আমরা সেই পার্টারবেশন মেথডে আমরা যে অ্যাপ্রোচটা করেছিলাম সেই অ্যাপ্রোচের দিকে না গিয়ে আমরা র্যাদার ভ্যারিয়েশনাল অ্যাপ্রোচ আমরা ইউজ করব, হুইচ ইজ মানে র্যাদার ইউজফুল এবং খুব ছোটো হবে তোমাদের ক্যালকুলেশনটা। জাস্ট আমাকে এখানে একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার ধরতে হবে। আমি জানি যে আমার পক্ষে এখানে হ্যামিল্টনিয়ানটাকে ডাইরেক্টলি সলভ করা সম্ভব নয়, তাহলে এখানে আমাকে একটা ভ্যারিয়েশনাল প্যারামিটার হিসাবে আমি একটা স্ক্রিনিং চার্জটাকে আমরা বলছি এখানে ভ্যারিয়েশনাল প্যারামিটার, এবং সেই ভ্যারিয়েশনাল প্যারামিটারকে ইন্ট্রোডিউস করার পরে আমাদেরকে হ্যামিল্টনিয়ানের মধ্যে একটুখানি মডিফিকেশান করতে হবে। মডিফিকেশান করার পরে যে হ্যামিল্টনিয়ানের যে এক্সপ্রেশনটা আমরা বের করলাম তাকে আমাদেরকে উইথ রেসপেক্ট টু জেড রেসপেক্টে মিনিমাইজ করতে হবে। যে জেড ভ্যালুটা আমাদের বেরোবে সেটাকে আমরা যদি আবার ব্যাক টু আবার হ্যামিল্টনিয়ান ক্যালকুলেট করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অবজার্ভড রেজাল্টের অনেক কাছাকাছি আমরা আসতে পেরেছি। সো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেট অফ দ্য ডিলেমাটা। উইথ দ্যাট নোট তোমাদের ভ্যারিয়েশন প্রিন্সিপাল মানে হচ্ছে কমপ্লিট শেষ হয়ে গেল, ঠিক আছে। আর তাহলে তোমাদের বাকি থেকে গেলো কি, আর তোমাদের শুধু বাকি থেকে গেলো WKB, সেটা তোমাদের আজকে আমি মানে পড়িয়ে দিচ্ছি। আজকে হয়তো পুরোটা হয়তো হবে না, বাট শুরুটা করে দিচ্ছি। সুতরাং খুব ভালোভাবে আমরা এই সপ্তাহের মধ্যে আমরা মোটামুটি WKBটাও শেষ করে ফেলছি। তাহলে বুধ বৃহস্পতি আমাদের থাকছে, বুধবার থেকে আমরা তাহলে আরাম করে গ্রুপ থিওরিটা মানে পড়া শুরু করবো, ঠিক আছে। সো এই বুধবার থেকে আমাদের মানে গ্রুপ থিওরি মানে শুরু হবে, ঠিক আছে। গ্রুপ থিওরিটার সময়তে মোটামুটি ধরো এক মাস টানা ক্লাস চলবে গ্রুপ থিওরির উপর। মোটামুটি যা সময় আছে তাতে মোটামুটি 1 মাস তো ক্লাস নেওয়াই যাবে। সুতরাং 1 মাসের মধ্যে গ্রুপ থিওরিটাকে A to Z আমি সব কিছু মানে পড়ে দিতে পারবো বলে আমি আশা করছি। ওকে, সো যেটা বলেছিলাম যে মানে গ্রুপ থিওরি অ্যাপ্রোচটা আমরা একটুখানি আলাদা হবে।
মানে মানে চিরাচরিত ফিজিক্সের লোকজন যেভাবে গ্রুপ থিওরি মানে মানে পড়তে অভ্যস্ত বা মানে পড়ে, আমি ঠিক সেইভাবে পড়াবো না। আমি তোমাকে একটুখানি আমাদের যে রিয়েলিটিতে ডিফারেন্ট টাইপের মলিকিউলার স্ট্রাকচার দিয়ে তোমাকে আমি গ্রুপ থিওরিকে এক্সপ্লেন করতে হতে যাবো। এতে তোমার কী হবে, তুমি রিয়েলিটির খুব কাছাকাছি মানে থাকতে পারবে। আদারওয়াইজ ফিজিক্সের লোকেরা গ্রুপ থিওরি বলতেই মানে বোঝে যে মানে কিছু জাস্ট ক্যালকুলেশন বা কিছু আমি তোমাকে ওইভাবে পড়াবো না। আমি তোমাকে পড়াবো একটা মলিকুলার এক্সাম্পল দিয়ে পড়াবো, মলিকুলার সিমেট্রি থেকে তোমাকে গ্রুপ থিওরিটা ইন্ট্রোডিউস করবো, ঠিক আছে? সুতরাং ওই গ্রুপ থিওরি মানেই তোমার যে কয়েকটা মানে গ্রুপের নাম এবং তাদের কীভাবে তারা অপারেট করে এবং তা কিন্তু নয়, ঠিক আছে? গ্রুপ থিওরি কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু প্রচুর তাদের অ্যাপ্লিকেশন আছে। সো আমি সেই অ্যাপ্লিকেশনগুলোকে নিয়ে আমি চলবো, ঠিক আছে? ওকে, ফাইন। নেক্সট আমরা চলে আসছি WKB অ্যাপ্রক্সিমেশন। এটাও হচ্ছে কাইন্ড অফ একটা WKB অ্যাপ্রক্সিমেশন। এটা খুব একটা মানে বড় কিছু নয়, কয়েকটা মানে ক্যালকুলেশন তোমরা জাস্ট দেখে নেবে, আমি তোমাকে মানে বলে দেবো, সবটা আমি পড়াবো না। WKB অ্যাপ্রক্সিমেশন, কারণ এখান থেকে কোশ্চেন্স বলতে মানে ইলাবোরেটিভ কোশ্চেন্স তেমন কিছু দেওয়ার নেই। এখান থেকে জাস্ট তোমাদের কিছু একটা মানে মানে কোনো কিছুর একটার সঙ্গে কোনো কিছুর একটা চেঞ্জেস মানে কত অর্ডারে চেঞ্জ করছে, এগুলি তোমাকে অ্যাকচুয়ালি এই ধরনের প্রশ্নগুলো দেয়। হ্যাঁ, সুতরাং এখানে ইলাবোরেটিভ তেমন কিছু আমি পড়াবো না। এটা হচ্ছে কাইন্ড অফ একটা অ্যাপ্রক্সিমেট মেথডস। এর ইম্পর্টেন্ট ফিচার্সগুলো হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট মেথডস, মানে আমরা এখানেও তোমার হ্যামিল্টনিয়ানটা ডাইরেক্টলি সলভেবল নয়। আর WKB অ্যাপ্রক্সিমেশন এই নামটা পিছনে কারণটা হচ্ছে WK অ্যান্ড B তিনজনই হচ্ছে তোমার তিনটে সায়েন্টিস্টের নামে তোমার দেওয়া হয়েছে। W ফর ওয়েন্টজেল, K ফর ক্র্যামার অ্যান্ড B ফর ব্রিলুয়া। এই তিনজন বিজ্ঞানীর নামে এই অ্যাপ্রক্সিমেশনটা করা হয়েছিল। সো দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট মেথডস, মানে আমরা এখানেও আমাদের হ্যামিল্টনিয়ানটা ডাইরেক্ট সলভেবল নয়, এখানে আমরা একটা অ্যাপ্রক্সিমেট মেথডস আমরা ইউজ করবো। আচ্ছা, 2 নম্বরটা হচ্ছে এখানে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে যে অন্যান্য তোমার যখন তুমি মেথডসগুলো তুমি ইউজ করো তখন সেখানে পোটেনশিয়ালটা কিন্তু এক্সের ফাংশন হয় না, এখানে কিন্তু পোটেনশিয়ালটা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি এক্সের ফাংশন। মানে পোটেনশিয়ালটা এক্সের সঙ্গে খুব স্লোলি চেঞ্জ করছে, মানে খুব শার্পলি ডিফাইন্ড পোটেনশিয়াল নয়। আমরা এতক্ষণ পর্যন্ত যে প্রবলেমগুলোকে এনকাউন্টার করেছি সেখানে কিন্তু আমাদের পোটেনশিয়াল কিন্তু ভীষণ শার্পলি ডিফাইন্ড। WKB অ্যাপ্রক্সিমেশনে কিন্তু আমাদের পোটেনশিয়াল কিন্তু শার্পলি ডিফাইন্ড নয়, ইনস্টেড পোটেনশিয়ালটা কিন্তু উইথ এক্স মানে এক্সের সঙ্গে পোটেনশিয়ালটা খুব হালকাভাবে চেঞ্জ করছে, বুঝলে? তাহলে পোটেনশিয়াল ইজ এ ফাংশন অফ x, মানে আমি যেটা বলতে চাইছি পোটেনশিয়াল ভ্যারিজ উইথ স্পেশিয়াল উইথ মানে পোটেনশিয়াল ইজ আ স্পেশিয়ালি ভ্যারিং ফাংশন, মানে এখানে পোটেনশিয়ালটা উইথ রেসপেক্ট টু এক্স চেঞ্জ করছে, মানে ভি ইজ এ ফাংশন অফ এক্স। তো এই ধরনের তো তুমি যদি মানে আমরা আগে যেগুলো পড়েছিলাম, তুমি ধরো 1D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্স, সেই 1D ইনফাইনাইট পোটেনশিয়াল বক্সের ক্ষেত্রে তুমি দেখো এখানে আমাদের যে পোটেনশিয়ালটা ছিল সেই পোটেনশিয়ালটা কিন্তু একদম শার্পলি ডিফাইন্ড ছিল। আমি বলে দিয়েছিলাম যে এই বিটুইন x=0 থেকে x=a এর মধ্যে আমাদের কমপ্লিটলি ফ্রি, মানে Vx, এখানে আমরা বলছি ভি অ্যাজ এ ফাংশন অফ এক্স, কিন্তু অ্যাকচুয়ালি তো এক্সের ফাংশন নয়, আমরা দেখো Vx বলছি আমরা 0 ফর 0 <= x <= a, আমরা এটা জাস্ট ভি ইজ এ ফাংশন অফ এক্স মানে হচ্ছে মানে ভিটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এখানে এক্সের ফাংশন নয়, আমরা এইভাবে লিখি, এইভাবে আমরা ডিনোট করি ভি ইজ এ ফাংশন অফ এক্স, বাট ভিটা কিন্তু এক্সের ফাংশন নয়, কারণ ভিটা হচ্ছে তোমার 0 ফর এটা অ্যান্ড V0টা হচ্ছে তোমাদের তো একটা মানে কনস্ট্যান্ট, V0টা তো হচ্ছে একটা জাস্ট ইজ এ মানে কনস্ট্যান্ট, তাহলে তো এক্সের ফাংশন তো হলো না তাহলে। কিন্তু WKBতে Vxটা কিন্তু সত্যিই কিন্তু এক্সের ফাংশন, WKBতে Vxটা কিন্তু সত্যিই এক্সের ফাংশন, মানে উইথ ডিস্টেন্স Vxটা কিন্তু স্লোলি চেঞ্জ করছে। তাহলে এক্ষেত্রে পার্টিকেলের আমরা কী ধরনের নেচার আমরা পেয়েছিলাম, এক্ষেত্রে আমরা পার্টিকেলের রিফ্লেকশন পেয়েছিলাম, যেমন ধরো একটা মিডিয়াম আছে, এখানে মিডিয়াম 1 আছে, এখানে মিডিয়াম 2 আছে, ধরা যাক এখানে যদি শার্পলি ডিফাইন্ড পোটেনশিয়াল থাকে তাহলে আমাদের লাইট রেটা এইভাবে আসবে, এইভাবে তোমাদের রিফ্লেক্ট করবে। তাহলে যদি শার্পলি ভ্যারিং পোটেনশিয়াল থাকে তাহলে দেয়ার ইজ আ
reflection of light. But if potential itself is a specially varying function, খুব স্লোলি যদি চেঞ্জ করে পোটেনশিয়ালটা উইথ এক্স, তখন কিন্তু আমরা এরকম শার্প রিফ্লেকশন কিন্তু আমরা দেখতে পাবো না। ইনস্টেড উই গেট দ্য বেন্ডিং অফ লাইট। ইনস্টেড উই গেট দ্য বেন্ডিং অফ লাইট। তাহলে এখানে আমরা দুখানা পয়েন্ট মেনশন করলাম। ইফ দ্য পোটেনশিয়াল ইজ শার্পলি ডিফাইন্ড, এখানে লেখো ইফ দি পোটেনশিয়াল ইজ sharply defined between region 1 and region 2, between region 1 and region 2, we get a perfect reflection, we get a perfect reflection of light. If however potential is gradually changing, potential is gradually changing with x, then instead of reflection we get gradual bending of light. তাহলে বুঝতে পারলে যদি পোটেনশিয়াল শার্পলি ডিফাইন্ড থাকে তাহলে আমরা রিফ্লেকশন পাবো, আর যদি গ্র্যাজুয়ালি যদি চেঞ্জ করে তাহলে আমরা একটা গ্র্যাজুয়াল বেন্ডিং পাবো আমরা। হ্যাঁ, তাহলে এই হচ্ছে পার্থক্যটা কি। তাহলে আমাদের যে এই WKB অ্যাপ্রক্সিমেশন, এর তাহলে আমাদের ফার্স্টে জানতে হবে যে হোয়াট ইজ দ্য কন্ডিশন, মানে কোন কন্ডিশনে মানে WKB অ্যাপ্রক্সিমেশনটা ভ্যালিড হবে। লেখো যে ভ্যালিডিটি অফ WKB অ্যাপ্রক্সিমেশন। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে এখানে ভ্যালিডিটি অফ দ্য WKB অ্যাপ্রক্সিমেশন। ভ্যালিডিটি অফ দ্য WKB অ্যাপ্রক্সিমেশন, এটা আমরা অলরেডি পড়েছি, না পড়িনি, সরি পড়েছি বলাটা ভুল। তো ভ্যালিডিটি অফ দ্য WKB অ্যাপ্রক্সিমেশন এটা তখনই মানে ভ্যালিড হবে যখন তোমার ডেল ল্যামডা বাই ডেল এক্স, মানে তোমার ল্যামডাটা এক্সের ফাংশন হবে, ডেল ল্যামডা বাই ডেল এক্সটা হুইচ ইজ মাচ লেস দ্যান 1। এটা হচ্ছে আমাদের ভ্যালিডিটি অফ দ্য WKB অ্যাপ্রক্সিমেশন। তো এখানে আমরা ইয়ে করবো। আচ্ছা, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে এই জিনিসটা এলো কোত্থেকে, এই জিনিসটা এলো এখান থেকে যে যে আমাদের এখানে ওয়েভলেন্থটা মানে ডেল ল্যামডাটা কী হবে না, ডেল ল্যামডাকে আমি লিখতে পারি কীভাবে না ডেল ল্যামডা বাই, এটাকে তুমি কীভাবে এক্সপ্রেস করবো বলো, ডেল ল্যামডা বাই আচ্ছা ছেড়ে দাও জাস্ট এটাই মনে রাখো যে ডেল ল্যামডা বাই ডেল এক্স মাছ লেস দ্যান 1 হয়। এটা জাস্ট রিমেম্বার করো। হ্যাঁ, এটা জাস্ট রিমেম্বার। আমি একটু এক্সপ্লেন আপাতত করতে পারছি না, রিমেম্বার, কারণ বলতে গেলে এখন তাহলে অনেক কিছুই তাহলে মানে বলতে হয়। ঠিক আছে, তা ডেল ল্যামডা বাই ডেল এক্স মাছ লেস দ্যান 1। ওকে, সো এবার আমরা এই যে কন্ডিশনটাকে আমরা লিখবো ইন টার্মস অফ দ্য মোমেন্টাম অ্যান্ড ইন টার্মস অফ এনার্জি। ওকে, তাহলে ল্যামডা মানে কি, ল্যামডা মানে আমরা জানি ডি ব্রগলি ওয়েভলেন্থ, তাহলে ল্যামডা মানে হচ্ছে h/p। তাহলে আমরা এখানে এই যে ডেল ল্যামডা বাই ডেল এক্স মাছ লেস দ্যান 1 আছে, ওটাকে আমরা প্রথমে লিখবো ইন টার্মস অফ মোমেন্টাম, তারপর লিখবো ইন টার্মস অফ এনার্জি। তাহলে সিম্পলি তোমরা এখানে ডেল ল্যামডা বাই ডেল এক্স বসিয়ে দাও। তাহলে ডেল ল্যামডা বাই ডেল এক্স মানে হচ্ছে তোমাদের ডেল ল্যামডা বাই ডেল পি বাই ডেল এক্স। ডেল ল্যামডা বাই ডেল পি করলে -h/p² হবে, দ্যাট মাল্টিপ্লাইড বাই ডেল পি ডেল এক্স হবে। আমরা যেহেতু এখানে মড সাইন নিয়েছি, তাহলে মড নিলে -h/p² প্লাস h/p² হয়ে যাবে। তাহলে এটা চলে আসছে আমাদের h/p² ডেল পি বাই ডেল এক্স হুইচ ইজ মাচ লেস দেন 1। তো এই যে অ্যাপ্রক্সিমেশনটা, এই অ্যাপ্রক্সিমেশনটাকে আমরা কী বলবো না সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন। কী বলবো, সেমি ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন বলবো এটাকে। ওকে, আচ্ছা এবার আমরা কী করবো, এবার আমরা এই যে h/p² ডেল পি বাই ডেল এক্স মাচ লেস দ্যান 1 এইটাকে আমরা আবার এক্সপ্রেস করবো ইন দ্য এনার্জি ইউনিট। ওকে, সো কীভাবে করবো, h/p² ডেল পি বাই ডেল এক্স দিস ইজ মাচ লেস দ্যান 1। এবার আমরা অলরেডি জানি যে p² দ্যাট ইজ ইকুয়াল টু টুয়াইস m ইন্টু e মাইনাস ভি। ওকে, তাহলে আমরা এখানে চলে আসছে। এবার তুমি যদি বোথ সাইডে, এখানে ইটা হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, তাহলে আমি যদি এখানে বোথ সাইডে ডেল পি বাই ডেল এক্স বের করি, তাহলে আমার চলে আসছে 2p ডেল পি ডেল এক্স
এটা মানে চলে আসছে মাইনাস অফ 2m ডেল ভি অফ ডেল এক্স, কারণ এটা হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, বুঝতে পারলে? তাহলে আমরা এখানে ডেল পি বাই ডেল এক্সের জায়গাতে বসাতে পারি ডেল পি বাই ডেল এক্স ইকুয়াল টু, যেহেতু একটা মড সাইন আছে তাহলে মড সাইন মানে মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে চলে আসছে এম বাই পি ডেল ভি বাই ডেল এক্স। তাহলে আমার চলে আসছে কত? এইচ বাই পি স্কোয়ার। পি স্কোয়ার মানে হচ্ছে আবার টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি ডেল পি ডেল এক্স। ডেল পি ডেল এক্স মানে হচ্ছে এম বাই পি ডেল ভি বাই ডেল এক্স মাচ লেস দেন 1। তাহলে এখান থেকে আমাদের এমটা তাহলে কেটে গেল। ওকে, তাহলে আমরা কী পাচ্ছি তাহলে? এইচ বাই পি মানে হচ্ছে তোমাদের ল্যামডা। ওকে, তাহলে ল্যামডা বাই 2, এইচ বাই পি মানে হচ্ছে ল্যামডা বাই 2 ডেল ভি ডেল এক্স হুইচ ইজ মাচ লেস দেন ই মাইনাস ভি। এই হচ্ছে আমাদের কন্ডিশনটা, বুঝলে? এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন, ল্যামডা বাই 2 ডেল ভি ডেল এক্স মাচ লেস দেন ই মাইনাস ভি। বুঝতে পারলে? আচ্ছা, এবারে এখানে লেখো যে শো দ্য, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কী ইঙ্গিত করে? এখানে লেখো যে শো দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল। বুঝতেই পারছো এখানে ডেল ভি বাই ডেল এক্স আছে, তার মানে পোটেনশিয়ালটা হচ্ছে মানে পোটেনশিয়ালটা এক্সের সঙ্গে সঙ্গে খুব স্লোলি চেঞ্জ করছে, যার জন্য কিনা ল্যামডা বাই 2 ডেল ভি ডেল এক্স এই গোটা ফ্যাক্টরটা মাচ লেস দ্যান ই মাইনাস ভি হয়েছে। সো দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল, দেখো, সো দ্য চেঞ্জ ইন দ্য পোটেনশিয়াল v in a distance of the order of lambda must be small এর উপরে আমি লিখছি, so the change in the potential v in a distance of the order of lambda must be small compared to the kinetic energy E minus V of the particle। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইটা হচ্ছে তোমাদের টোটাল এনার্জি, that minus potential energy gives you the kinetic energy. Okay, so this is simply the kinetic energy. So the change in the potential V in a distance of the order of lambda must be small compared to the kinetic energy, that is the E minus V of the particle. এটা হচ্ছে আমাদের ফার্স্ট বক্তব্য, ঠিক আছে? This means that, লেখো, this means that for no reflection to occur, the potential V must changes slowly, দিয়ে ফুল শব্দে লেখো যে কি বলবো, ইন 3 dimension, লেখো যে in 3 dimension this would correspond to, ওই যে আমাদের যে পোটেনশিয়ালটা যে ভেরি স্লোলি চেঞ্জ করছে উইথ এক্স, this would correspond to a curved trajectory for the particle ব্র্যাকেটের মধ্যে or the wave packet। তো ওয়েভ প্যাকেটটা গ্র্যাজুয়ালি কী হবে, না বেন্ড করতে শুরু করে দেবে, বুঝলেন? আচ্ছা, ঠিক আছে। কারণ মাইক্রোফোন অন হয়ে গেছে, ভৈরব মণ্ডল ইমিডিয়েটলি বন্ধ করো কিন্তু, বলে দিচ্ছি, ঠিক আছে? ওকে, সো এই গেল, ঠিক আছে? এবার আমরা তাহলে বুঝতে পারলে, তাহলে আমাদের এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড কন্ডিশন। ওকে, এবার আমরা কী করবো না, মেথড অফ ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন করো। এবার আমরা পুরো জিনিসটা আমরা বসে বসে ডিরাইভ করবো। লেখো, মেথড অফ ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন। মেথড অফ ক্লাসিক্যাল অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? তো ওয়ান সেকেন্ড, আমাদের এখানে তো বুঝতেই পারছি আমাদের এখানে যে অ্যাকচুয়ালি যে ওয়েভ ফাংশনটা সলিউশন করতে হবে,
সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে সামথিং লাইক উই নিড টু সলভ দ্য শ্রোডিঞ্জারস ইকুয়েশন, উই নিড টু সলভ দি 1D শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন। আমাদের এখানে একটা 1D শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশন সলভ করতে হবে, হুইচ ইজ সামথিং লাইক d2 psi বাই dx2 প্লাস 2m বাই h কাট স্কোয়ার ই মাইনাস, এখন কিন্তু পোটেনশিয়ালটা সত্যিকারে কিন্তু এক্সের ফাংশন, ভি ইজ এ ফাংশন অফ এক্স, মানে এটা কিন্তু আমি জাস্ট লেখার জন্য কিন্তু লিখছি না, এখানে সত্যিই কিন্তু ভিটা হচ্ছে এক্সের ফাংশন। 2m বাই h কাট স্কোয়ার ই মাইনাস ভি ইন্টু এক্স দ্যাট মাল্টিপ্লাইড বাই সাই ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। ওকে, আচ্ছা, এবং আমি জানি যে এই ইকুয়েশনটা সলিউশনটা আমাদের হয়ে থাকে সামথিং লাইক সাই ইকুয়াল টু এক্সপোনেনশিয়াল অফ আই কে এক্স, এটা তো আমরা জানি যে এটার মানে সলিউশনটা হবে এক্সপোনেনশিয়াল অফ আই কে এক্স। এবার আমরা যেটা করব, এখানে আমরা কে এর জায়গাতে আমরা এটা লিখবো কি না এক্সপোনেনশিয়াল অফ আই, এখানে আমরা লিখবো কে মানে হচ্ছে পি এক্স বাই এইচ কাট। ওকে, যেখানে হোয়ার পি ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার টোয়াইস এম ইন্টু ই মাইনাস ভি। ঠিক আছে, এবার দেখো পি এর মধ্যে একটা তোমার পোটেনশিয়াল আছে, যে পোটেনশিয়ালটা আবার এক্সের ফাংশন, তাহলে ওভারঅল জিনিসটা মানে পি এর মধ্যে কিন্তু মানে পিটা কিন্তু ইটসেলফ তো মানে এক্সের ফাংশন হয়ে যাচ্ছে, কারণ পি এর মধ্যে তোমার ভি আছে, তাহলে ভিটা যদি এক্সের ফাংশন হয় তাহলে কিন্তু পিটা কিন্তু তোমাদের এক্সের ফাংশন হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল আমরা এই জিনিসটাকে এই যে পি বাই এইচ কাট এর বদলে আমরা লিখবো একটা ফাংশন লিখবো সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার আই অফ এস এক্স বাই এইচ কাট। কেন লিখলাম বুঝতে পারলে? আমাদের সলিউশনটা ছিল ই টু দি পাওয়ার আই পি এক্স বাই এইচ কাট, তাহলে এখানে আমরা এই পি ইন্টু এক্সকে আমরা একটা ফাংশন বলছি এস অফ এক্স, কারণ পিটা হচ্ছে এখানে এক্সের ফাংশন, এটা হচ্ছে এক্সের ফাংশন, তাহলে দুখানা এক্সের ফাংশনের মাল্টিপ্লিকেশন অফকোর্স একটা এক্সের ফাংশন হবে, তাহলে আমি ওই জন্য লিখলাম আই এস এক্স বাই এইচ কাট। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রায়াল সলিউশন, সাইটা হচ্ছে ই টু দি পাওয়ার আই এস এক্স বাই এইচ কাট, এটা হচ্ছে আমাদের কি না ট্রায়াল ফাংশন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, দেখি তোমাদের মেমোরি কতটা স্ট্রং, বলো এই জিনিসটা তোমরা মানে কোথায় করেছিলে? এই জিনিসটা তোমরা কোথায় করেছিলে বলো আমাকে? এরকম একটা সলিউশন তোমরা কোথাও একটা মানে ধরেছিলে ই টু দি পাওয়ার আই এস এক্স বাই এইচ কাট, স্পেশালি এই ফাংশনটাকে একবার দেখো আই এস এক্স বাই এইচ কাট, এই ফাংশনটাকে দেখো, যদিও সেই টপিকটা আমি পড়াইনি, ম্যাডাম পড়িয়েছিল। এবার তাহলে বলো কোথাও একটা পেয়েছিলে এটা, আমরা যদি ম্যাডাম পড়িয়ে থাকে তো কোথায় একটা এসেছিল বলো, কোথায় তোমরা পেয়েছিলে? ব্লচ ফাংশন? না না, আজে বাজে বলো না, যেটা যা কোথায় গেল? আরে ওকে সরি, আমার অ্যাকচুয়ালি ভুলবশত আমি এই উইন্ডোটাকে আমি ভুল করে মানে ক্লোজ করে ফেলেছিলাম, সরি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলো এটা আমরা কোথায় পেয়েছিলাম? আচ্ছা বোধহয় এটা বন্ধ হয়ে গেছে, তাহলে একসাথে আমি শেয়ার করছি একবার। উইন্ডোটাকে ভুল করে লিখতে মানে ক্লোজ করে ফেলেছিলাম আমি। আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, তোমরা তো ওখানে ভাবো যে কোথায় পড়েছিলে, কোথাও না কোথাও তো একটা নিশ্চয়ই মানে পড়েছিলে। তাহলে আমি যেটা বলছিলাম যে সাইটা হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ আই এস এক্স বাই এইচ কাট। আচ্ছা ঠিক আছে, একটা ছোটো মানে ক্লু দিচ্ছি, যদি এটা বুঝতে পারো তো। এটা তোমরা পড়েছিলে ক্লাসিক্যাল মেকানিক্সে,
এবার বলো, তোমরা পড়েছিলে এটা ক্লাসিক্যাল মেকানিক্সে, বলো কোথায় এবার। স্টিল খেয়াল করছে না? আচ্ছা ঠিক আছে, স্টিল এখনো না? আচ্ছা ঠিক আছে, না তাহলে আর তাহলে হলো না। তোমরা পড়েছিলে এটা হ্যামিল্টন জ্যাকোবিতে, এবার খেয়াল করেছো? শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনটা আন্ডার দি স্মল ওয়েভলেন্থ লিমিট উইল কনভার্জ টু এ কি হ্যামিল্টন জ্যাকোবি। এটা তোমাদের ম্যাডাম পড়ায়নি, হ্যাঁ কি না বলো? শ্রোডিঞ্জারস ওয়েভ ইকুয়েশনটা আন্ডার দি স্মল ওয়েভলেন্থ লিমিট কনভার্জেস টু হ্যামিল্টন জ্যাকোবি ইকুয়েশন। এটা তোমরা জানো, হ্যাঁ কি না? অ্যাটলিস্ট ক্লাসের মধ্যে একজন বলো, সবাই তো নিশ্চয়ই কানে নিশ্চয়ই শুনতে পাও, একজন অ্যাটলিস্ট বলো যে হ্যাঁ কি না, একটা অ্যান্সার অ্যাটলিস্ট পাই। হ্যাঁ স্যার, ম্যাম পড়িয়েছিলেন। তাহলে তো পড়ি যখন ছিল তাহলে তো এটা বলা উচিত, ঠিক আছে? আর বাকিরা সব কী করছে ভগবান জানে, কী করছে ভগবান জানে। ওকে, সো সাই ইকুয়াল টু ই টু দি পাওয়ার ISX বাই এইচ কাট। ওকে ফাইন, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে ডাইরেক্টলি আমাদের যে অরিজিনাল যে ওয়েভ ইকুয়েশনটা আছে ওখানে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে? অরিজিনাল ওয়েভ ইকুয়েশনটা আমাদের বসিয়ে দেবো। তাহলে বুঝতে পারছি এখানে, তাহলে ফার্স্ট আমাদের অরিজিনাল ওয়েভ ইকুয়েশনটা হচ্ছে তোমাদের d2 psi বাই dx2 প্লাস 2m বাই এইচ কাটের স্কোয়ার ইন্টু ই মাইনাস vx মাল্টিপ্লাইড বাই সাই ইকুয়াল টু 0। তাহলে এখানে আমাদের d2 psi বাই dx2কে আমরা d psi বাই dx ফার্স্ট আমরা বের করবো, অ্যান্ড দেন অফকোর্স d2 psi বাই dx2 আমরা বের করবো। করো এটা পুরো, আমাকে বলো যে কী আসছে। তাহলে d psi বাই dx তাহলে আমাদের কী আসছে? আমাদের তাহলে চলে আসছে তোমাদের এক্সপোনেনশিয়াল, হ্যাঁ তাহলে এক্সপোনেনশিয়াল অফ i sx বাই এইচ কাট দ্যাট মাল্টিপ্লাইড বাই i বাই এইচ কাট ইন্টু এস প্রাইম অফ এক্স। এই হচ্ছে আমাদের d psi বাই dx। তাহলে ইকুয়াল টু একটু সাজিগুছি লিখছি, i বাই এইচ কাট এস প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার i sx বাই এইচ কাট। এবার বের করো তুমি d2 psi বাই dx2, তাহলে চলে আসছে i বাই এইচ কাট এস ডবল প্রাইম অফ এক্স ই টু দি পাওয়ার i sx বাই এইচ কাট দ্যাট মাইনাস তোমাদের চলে আসছে কত, মাইনাস 1 বাই এইচ কাটের স্কোয়ার, 1 বাই এইচ কাটের স্কোয়ার অ্যান্ড দেন অফকোর্স এস প্রাইম এক্স না হ্যাঁ ই টু দি পাওয়ার ISX বাই এইচ কাট। এই চলে গেলো তোমাদের d2 psi বাই dx2। ওকে, তাহলে আমাদের এটা যদি কমন নাও তাহলে চলে আসছে i বাই এইচ কাট এস ডবল প্রাইম এক্স মাইনাস এখানে একটা এস প্রাইম স্কোয়ার আসবে, এস প্রাইম স্কোয়ার, তাহলে চলে আসছে এস প্রাইম স্কোয়ার বাই এইচ কাটের স্কোয়ার ইন্টু সাই, কারণ ই টু দি পাওয়ার ISX বাই এইচ কাট মানে সাই। তা তুমি এখানেও লিখতে পারো i বাই এইচ কাট এস প্রাইম এক্স ইন্টু সাই, হয়ে গেল। তাহলে d2 psi বাই dx2 বেরিয়ে গেল। এবার স্ট্রেট তোমরা এই ভ্যালুটাকে তোমাদের অরিজিনাল ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে বলো কত আসছে। বসিয়ে দিয়ে দেখো আমাদের আসছে i বাই এইচ কাট এস ডবল প্রাইম মাইনাস এস প্রাইম স্কোয়ার বাই এইচ কাট স্কোয়ার অপারেটিং অন সাই প্লাস 2m বাই এইচ কাটের স্কোয়ার ই মাইনাস vx অপারেটিং অন সাই ইকুয়াল টু 0। ওকে, তাহলে আমাদের চলে আসছে, আমরা যদি সব করা সাইকে যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের চলে আসছে, দিয়ে বলো আমাকে এই কোয়েশ্চেনটা থেকে আমরা এই কোয়েশ্চেনটা পাচ্ছি কি না বলো। আমরা পাচ্ছি 1 বাই টুয়াইস এম এস প্রাইম স্কোয়ার প্লাস ভি মাইনাস ই মাইনাস
আই এইচ কাট বাই টোয়াইস এম এস ডবল প্রাইম ইকুয়াল টু 0। বলো এই কোশ্চেনটা থেকে এই কোশ্চেনটা আসছে হ্যাঁ কি না? সব কটা সাইকে আমি বাদ দিয়ে দিচ্ছি, সাইটাকে জাস্ট কমন নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, বাদ দিয়ে বলো আমাদের এটা এটা আসছে কিনা, হ্যাঁ কিনা? হয়ে গেলে আমাকে বলবে। জাস্ট আমি একটু রিঅ্যারেঞ্জ করেছি আর কি, রিঅ্যারেঞ্জ করে সাইডটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি কমন নিয়ে, তাহলে চলে আসছে 1/2 m এস প্রাইম স্কোয়ার। প্রথমেই তোমরা একটা কাজ করো, প্রথমেই তোমরা হ্যাঁ ওপর নিচে সবকটাকে এইচ কাট স্কোয়ার দিয়ে গুণ করে দাও। প্রথমেই নিচে এইচ কাট স্কোয়ার দিয়ে গুণ করে দিয়ে সবকটাকে হাওয়া করে দাও। তাহলে এস প্রাইমের স্কোয়ারের সঙ্গে কোনো এইচ কাট স্কোয়ার থাকবে না, 2m/h কাট স্কোয়ার থাকবে না, শুধুমাত্র এর সঙ্গে একটা এস ডবল প্রাইম ইন্টু এইচ থাকবে। হ্যাঁ তাই এসছে, জাস্ট গুণ করলে তাহলে আমাদের চলে এসছে। হ্যাঁ ওকে, এবার দেখো তাহলে আমরা এবার এই ইকুয়েশনটাকে আমাকে সলিউশন করতে হবে। তাহলে এই ইকুয়েশনটাকে আমি সলিউশন কীভাবে করবো? এই ইকুয়েশনটা সলিউশন একটাভাবেই হতে পারে, সেটা হচ্ছে পাওয়ার সিরিজ সলিউশন। পাওয়ার সিরিজ সলিউশন, তাহলে আমরা এর একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন আমরা ধরে নিচ্ছি, হুইচ ইজ দ্য পাওয়ার সিরিজ সলিউশন। Sx can be expanded as S0x plus h cut into S1x plus h cut square by factorial to S2x, এইভাবে এক্সপানশন করতে থাকো। তারপরে প্লাস ডট ডট, এবার তোমরা সিম্পলি এখান থেকে এস প্রাইম এবং এস ডবল প্রাইমটা বের করে নাও। তাহলে তোমার এখান থেকে চলে আসছে এস প্রাইম মানে হচ্ছে S0 প্রাইম প্লাস h cut S1 প্রাইম প্লাস h cut স্কোয়ার বাই 2 S2 প্রাইম প্লাস ডট ডট, আর এস ডবল প্রাইম মানে হচ্ছে S0 ডবল প্রাইম প্লাস h cut S1 ডবল প্রাইম প্লাস h cut স্কোয়ার বাই 2 S2 ডবল প্রাইম প্লাস ডট ডট। এবার তোমরা সিম্পলি এর সমস্ত ভ্যালুগুলোকে এইখানে পুট করে দাও, এখানে পুট করে দিয়ে সিম্পলি ইকুয়েট করো, তোমরা ইকুয়েট করো। তাহলে আমাদের সবার কাছে 1/2 m এস প্রাইম স্কোয়ার। তাহলে এস প্রাইমটার তোমরা হোল স্কোয়ার করো, দিয়ে কয়েকটা মাত্র টার্ম তোমরা নেবে। এস প্রাইম স্কোয়ারের হোল স্কোয়ার করে কয়েকটা মাত্র টার্মকে তোমরা নেবে, দিয়ে বলো বসানোর পরে ইকুয়েশনটাতে বসানোর পরে একটু সময় দিচ্ছি করো। আমাদের চলে আসছে 1/2 m S0 প্রাইম প্লাস h cut S1 প্রাইম। অ্যাটলিস্ট আমার তো এমনটাই এসছে, আমি জানি না তোমাদের আসবে কি না। h cut স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল S2 প্রাইম প্লাস ডট 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 তার হোল স্কোয়ার প্লাস ভি মাইনাস ই দ্যাট ইজ ইকুয়াল টু, দেখো চলে এসছে IH cut বাই 2 m ইন্টু S ডবল প্রাইম অফ 0 প্লাস h cut S ডবল প্রাইম 1 প্লাস h cut স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল S2 ডবল প্রাইম প্লাস ডট ডট ডট। ওকে ঠিক আছে। আচ্ছা এবার তোমরা বোথ সাইড থেকে এইচ কাটের পাওয়ারগুলোকে ইকুয়েট করো, মানে এইচ কাটের 0th পাওয়ার, এইচ কাটের ফার্স্ট অর্ডার, এইচ কাটের সেকেন্ড অর্ডার, এগুলোকে ইকুয়েট করো। তার জন্য তোমার এটা করতে হবে, পুরো এখান থেকে প্রথমে এটাকে এক্সপানশন করতে হবে আপ টু দিস টার্ম। এক্সপানশন করার পরে তুমি এখান থেকে ইকুয়েট করো এইচ কাটের 0th টার্ম, 1th টার্ম, সেকেন্ড টার্ম। তাহলে প্রথমে তোমরা আমাকে বলো যে যখন তুমি 0th পাওয়ারটাকে ইকুয়েট করছো, খুব মন দিয়ে শুনবে, যখন তুমি 0th পাওয়ারটাকে ইকুয়েট করছো তখন তোমার দেখো এ পাশে কোনো 0th পাওয়ার নেই, কারণ মিনিমাম পাওয়ারটা হচ্ছে এইচ কাট, তাহলে এ পাশটা আমাদের 0 হয়ে যাবে। তুমি যদি 0th মানে এইচ কাটের 0th পাওয়ারকে তুমি যদি ইকুয়েট করো তাহলে এ পাশটা আমাদের 0 হয়ে যাবে, কারণ এ পাশে কোনো এইচ কাটের 0th পাওয়ারে কোনো টার্ম নেই। তাহলে এ পাশে ইকুয়েট করলে দেখো আমাদের আসছে এস প্রাইম 0 তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 m প্লাস ভি মাইনাস ই ইকুয়াল টু 0। একদম চোখের সামনে দেখা যাচ্ছে, কারণ এখানে একমাত্র এই টার্মটাই হচ্ছে যার মধ্যে কোনো এইচ কাটের কোনো পাওয়ার নেই। তাহলে আমরা যদি 0th পাওয়ারটা এখানে লেখো, ইকুয়েটিং দ্য 0th পাওয়ার অফ এইচ কাট, ইকুয়েটিং 0th পাওয়ার অফ এইচ কাট হয়ে গেল। এরপরে তোমরা ইকুয়েট করো এইচ কাটের ফার্স্ট পাওয়ারকে। তাহলে ফার্স্ট পাওয়ারকে ইকুয়েট করলে আমাকে বলো তোমাদের আসছে S0 প্রাইম S1 প্রাইম বাই m
ইকুয়াল টু আই বাই টু এম এস জিরো ডবল প্রাইম। এখানে লেখো ইকুয়েটিং ফার্স্ট পাওয়ার অফ এইচ কাট, ফার্স্ট পাওয়ার অফ এইচ কাট, হ্যাঁ কিনা বলো? বোথ সাইড থেকে দেখো ওটা করলে তোমাদের ওটা আসছে কিনা, এস জিরো প্রাইম এস ওয়ান প্রাইম। কারণ এইচ কাটের এখান থেকে পাওয়ারটা তখনই আসবে যখন তুমি এ প্লাস বি এর হোল স্কোয়ার করবে, মানে এস জিরো প্রাইম মানে এ প্লাস বি হোল স্কোয়ার করলে একটা আসবে কনস্ট্যান্ট টার্ম, একটা আসবে এইচ কাটের টার্ম, সেই এইচ কাটের টার্মটা আসবে টু এস জিরো প্রাইম এস ওয়ান প্রাইম বাই এইচ কাট, সেই টুটার নিচে টু এর সঙ্গে কেটে যাবে, চলে আসবে এস জিরো প্রাইম এস ওয়ান প্রাইম বাই এম। আচ্ছা, এখানে কোনো রকমের এইচ কাটের কোনো টার্ম নেই, তাহলে এই টার্মটা আমার থাকবে না। আর এখানে আমার চলে আসবে সিম্পলি, আমি দেখতেই পাচ্ছি আই মানে আই বাই টোয়াইস এম ইন্টু এস জিরো ডবল প্রাইম, পরিষ্কার দেখা যাচ্ছে। এবার তোমরা ইকুয়েট করো সেকেন্ড পাওয়ারটাকে, ইকুয়েট করো, দিয়ে বলো সেকেন্ড পাওয়ারটাকে ইকুয়েট করলে আমরা পাচ্ছি ওয়ান বাই টোয়াইস এম এস ওয়ান প্রাইম স্কোয়ার প্লাস এস জিরো প্রাইম এস টু প্রাইম ইজ ইকুয়ালস টু আই বাই টোয়াইস এম এস ওয়ান ডবল প্রাইম অ্যান্ড সো অন। বাকিগুলোকে আমি আর ইকুয়েট করছি না, আপ টু এইচ কাটের। এখানে জাস্ট ব্র্যাকেটের মধ্যে লেখো যে ইকুয়েটিং দ্য সেকেন্ড পাওয়ার অফ এইচ কাট, ইকুয়েটিং দ্য সেকেন্ড পাওয়ার অফ এইচ কাট। ওকে, ঠিক আছে। আচ্ছা, বলো আমাদের সেকেন্ড পাওয়ারটার জন্য করেসপন্ডিং আমাদের এটা আমরা পাচ্ছি কিনা, বলো হ্যাঁ কিনা। আচ্ছা, কালকে থেকে হয়তো ওই ঘূর্ণিঝড়টা শুরু হচ্ছে, এখন জানি না কদিন চলবে, সুতরাং কালকে যদি ক্লাস দিতে না পারি তাহলে আমি ইনফর্ম করে দেবো। কারণ অনেকেরই হয়তো তোমরা সমুদ্রের আশেপাশে থাকো, হয়তো মানে প্রবলেম হতে পারে। সো অলরেডি এখানে ওয়েদার মানে বেশ খারাপ। সো এই উইকে আই ডোন্ট থিঙ্ক সো আর ক্লাস মনে হয় না নেওয়া যেতে পারবে বলে, কারণ মোটামুটি শুক্রবার দিন পর্যন্ত চলবে শুনেছি। ওকে, সো এটা আসছে সবাইকার, চলে এসছে, ঠিক আছে। তাহলে এবার এইভাবে চলবে। তাহলে এবার আমরা ফার্স্ট ইকুয়েশনটা থেকে আমরা কী পাচ্ছি, মানে যখন আমরা এইচ কাটের জিরোথ পাওয়ারকে যখন আমরা ইকুয়েট করেছি, সেই ইকুয়েশনটা থেকে আমরা দেখো পাচ্ছি এস প্রাইম জিরো ইকুয়াল টু প্লাস মাইনাস রুট আন্ডার টু এম ইন্টু ই মাইনাস ভি। এটা আমরা পাচ্ছি ফ্রম দ্য ফার্স্ট ইকুয়েশন, হ্যাঁ কি না বলো? যেখানে তুমি এইচ কাটের জিরোথ পাওয়ারটাকে ইকুয়েট করেছো, হ্যাঁ কি না বলো? এস জিরো প্রাইমটা তুমি পাচ্ছ প্লাস মাইনাস টু এম ইন্টু ই মাইনাস ভি, পেয়েছো? হ্যাঁ, পরিষ্কার একদম। আচ্ছা, এবার তাহলে এটা আমাকে কী দিচ্ছে? এস জিরো প্রাইম মানে কি? এস জিরো প্রাইম মানে হচ্ছে ডি এস জিরো বাই ডিএক্স। এটা তাহলে চলে আসছে আমাদের প্লাস মাইনাস রুট আন্ডার টু এম ইন্টু ই মাইনাস ভি। তা তুমি এখান থেকে আরামসে এস জিরোটা বের করতে পারবে। প্লাস মাইনাসটা বাইরে কমন নিয়ে নাও, এখানে ইন্টিগ্রেশন করো তুমি সাম ভ্যালু এক্স জিরো থেকে এক্স ওয়ান, কারণ তুমি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করছো, তাহলে একটা এক্সের লোয়ার লিমিট বা আপার লিমিট থাকবে। আরবিট্রারি এক্স জিরো থেকে এক্স ওয়ান না বলে এক্স বলো, এক্স জিরো থেকে এক্স। লেট আস অ্যাজিউম দ্যাট এটা টু এম ইন্টু ই মাইনাস ভি ইন্টু ডিএক্স। ওকে, আচ্ছা, এবার চলে এসো সেকেন্ড মানে যেখানে তুমি মানে ফার্স্ট পাওয়ারটাকে ইকুয়েট করেছো। তো সেখানে তুমি কী পেয়েছো আমাকে বলো, যে ফার্স্ট পাওয়ারটা থেকে তুমি পেয়েছো আমাকে জাস্ট বলো যে দেখো আমরা পেয়েছিলাম কত না, এস জিরো প্রাইম এস ওয়ান প্রাইম বাই এম সমান আই বাই টু এম এস জিরো ডবল প্রাইম, বোথ সাইড থেকে এম মানে কেটে গেল। তাহলে আমরা পাচ্ছি এস ওয়ান প্রাইম ইজ ইকুয়ালস টু আই বাই টু এস জিরো ডবল প্রাইম বাই এস জিরো প্রাইম। ওকে, দেন তাহলে এটা চলে আসছে আই বাই টু এস জিরো প্রাইম এস জিরো ডবল প্রাইম মানে হচ্ছে ডেল এস জিরো প্রাইম বাই ডেল এক্স, কারণ এখানে আমাদের এস জিরো ডবল প্রাইম মানে কি জাস্ট এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ হয়েছে। ওকে, এবার তাহলে দেখো চলে আসছে তাহলে এস ওয়ান প্রাইম আমরা তাহলে পেয়ে যাচ্ছি কত, আই বাই টু। দেখো আই বাই টু এখানে দেখো তোমাদের চলে আসছে ডেল এস জিরো প্রাইম। তাহলে এক কাজ করো, এখানে এস ওয়ান এখানে দেখো ডেল এস জিরো প্রাইম বাই এস জিরো প্রাইম আছে। আমরা জানি যে কোনো একটা ফাংশন যদি তোমার ডেল এস জিরো বাই মানে ধরো ডেল এক্স বাই এক্স থাকে, তাহলে এটাকে আমরা লিখতে পারি ডেল লগ এক্স লিখতে পারি, তাই তো? তাই এখানে চলে আসছে আই বাই টু ডেল লগ এস জিরো প্রাইম বাই ডেল এক্স, কারণ এই যে ডেল এস জিরো প্রাইম বাই এস জিরো প্রাইম আছে, তাহলে কী হবে? ডেল এক্স বাই এক্স মানে ডেল লগ এক্স হয়ে যায় না?
তাহলে হয়ে গেল। আচ্ছা তাহলে বলো এখান থেকে আমরা তো সলভ করলে আমরা তো পেয়ে যাচ্ছি বোথ সাইডে আমি যদি ইন্টিগ্রেশন মেরে দিই, তাহলে ইন্টিগ্রেশন মারলে আমাদের চলে আসছে S1 ইকুয়াল টু I/2 লগ অফ S0 প্রাইম, কারণ এপাশেও প্রাইম আছে এপাশেও প্রাইম আছে, তার বোথ সাইডে আমি যদি এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করে দিই তাহলে আমার চলে আসছে S1 ইকুয়াল টু I/2 ইন্টু লগ অফ S0 প্রাইম। ওকে, সো দেন S1টা যদি তোমাদের এটা চলে আসে তাহলে আমাদের I/2 ইন্টু লগ অফ S0 প্রাইম চলে আসে, তাহলে আমরা এখানে বোথ সাইডে যদি I টাইমস S1 করি, মানে কেন করছি আমি তোমাকে বলছি, I টাইমস S1 করে পেয়ে যাচ্ছি I ইন্টু I মানে মাইনাস হাফ লগ অফ S0 প্রাইম। ওকে, লগ অফ S0 প্রাইম, এটা মানে হচ্ছে বেসিক্যালি লগ অফ S0 প্রাইম মাইনাস হাফ মানে হচ্ছে লগ অফ S0 প্রাইম হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ আমরা জানি লগের ফাংশানে S0-র মাথায় যা থাকবে ওই মাইনাস হাফটা নিচে নেমে চলে আসবে। ওকে, তাহলে এবারে তাহলে আমরা কী পেলাম ফাইনালি, আমরা তাহলে পেলাম I টাইমস, আর জাস্ট হয়ে এসছে 1 মিনিট দাঁড়িয়েও, I টাইমস S1 আমরা তাহলে পেয়ে গেলাম লগ অফ S প্রাইম 0 হোল টু দি পাওয়ার মাইনাস হাফ। ওকে, আচ্ছা এবার যদি আমি বোথ সাইডে এক্সপোনেনশিয়াল নিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছি এক্সপোনেনশিয়াল অফ I টাইমস S1, মানে এবার এক্সপোনেনশিয়ালের মাথায় লগ চাপছে, তার মানে আমার চলে আসছে S0 প্রাইম হোল টু দি পাওয়ার মাইনাস হাফ, কারণ তার কারণটা হচ্ছে এক্সপোনেনশিয়াল যখন লগের উপরে অপারেট করে তখন এক্সপোনেনশিয়াল এবং লগ কেটে 1 হয়ে যায়, তার শুধুমাত্র S0 প্রাইম হোল টু দি পাওয়ার হাফ পড়ে থাকছে, তাই এটা চলে আসছে আমাদের 1/√, S0 প্রাইম। ওকে, আর S0 প্রাইম মানেই আমরা একটু আগে দেখো বের করেছি, ওই যখন আমরা ফার্স্ট অর্ডারটাকে মানে জিরোথ অর্ডারকে যখন আমরা ইকুয়েট করলাম তখন আমাদের এসেছিলো S0 প্রাইম মানে এসেছিলো তোমাদের ±√2m ইন্টু E - v। তাহলে এই ভ্যালুটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এখানে আমার S0 প্রাইমে আবার রুট রয়েছে, তাহলে আমাদের চলে আসছে 1/2m ইন্টু E - v, এই পুরো জিনিসটার হোল টু দি পাওয়ার কত 1/4 চলে আসবে। ওকে, কারণ আমরা এখানে মাইনাসটাকে আমরা ইগনোর করলাম, তার কারণটা হচ্ছে ব্র্যাকেটের মধ্যে এই তোমার রুটের মধ্যে মাইনাস সাইন তো মানে থাকতে পারে না, তাহলে তো ইমাজিনারি হয়ে যাচ্ছে, তাহলে আমাদের চলে আসছে এক্সপোনেনশিয়াল অফ IS1 ইকুয়াল টু চলে আসছে 1/2m E - ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, হ্যাঁ, 1/2m E - v হোল টু দি পাওয়ার 1/4। এবার আমি কেন করলাম এক্সপোনেনশিয়াল IS1টা, তার কারণটা হচ্ছে তুমি খেয়াল করে দেখো আমাদের সাই এক্স ফাংশনটার মধ্যে আমাদের আছে I sx/h কাট, যে এসএক্সটাকে তুমি আবার এক্সপানশন করেছো S0 প্লাস h কাট ইন্টু S1x, তাহলে আমরা জাস্ট প্রথম দুখানা টার্মকে আমি ধরলাম, একটা হচ্ছে S0 একটা ধরলাম আমি h কাট S1, তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত না এক্সপোনেনশিয়াল, দেখো এখানে চলে আসছে I/h কাটের সঙ্গে h কাট কেটে যাচ্ছে, তার মানে থাকছে এক্সপোনেনশিয়াল অফ IS1, আর একটা আমাদের থেকে যাচ্ছে এক্সপোনেনশিয়াল অফ IS0/h কাট। এই হচ্ছে আমাদের সাই এক্স সলিউশন, তার মধ্যে আমরা সব কটা ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি। এবার জাস্ট আমরা পরের ক্লাসেতে আমরা এখান থেকে শুরু করব এক্সপোনেনশিয়াল অফ IS1, এক্সপোনেনশিয়াল অফ IS0/h কাট, এখান থেকে আমরা শুরু করব S1 এবং S0 ভ্যালুটা আমরা জাস্ট এখন মানে বসিয়ে দেবো। আমাদের S1-এর যে ভ্যালুটা আমরা এখনই পেলাম, S1-এর ভ্যালুটা আমরা কোথায় পেলাম, দেখো এক্সপোনেনশিয়াল অফ IS1 সমান আমরা পেয়ে গেছি, তো ওখান থেকে আমরা এক্সপোনেনশিয়াল অফ IS1-এর ভ্যালুটাকে বসিয়ে দেবো 1/2m ইন্টু E - v হোল টু দি পাওয়ার 1/4, এই যে এই ভ্যালুটা বসিয়ে দেবো আমরা এই জায়গাতে, দেন আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করবো। ঠিক আছে, ওকে, যারা বাইরে থেকে এসছে সবাই পড়ে যাও।